নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র সংসদের একটি উত্তপ্ত মুহূর্ত নয়, বরং ভারতের গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। আজ সংসদের ভেতরে যে কথাগুলো উঠে এসেছে, সেগুলো কোনো সাধারণ রাজনৈতিক বক্তৃতা নয়, কোনো দলীয় অভিযোগের তালিকাও নয়, বরং একের পর এক প্রশ্ন, যেগুলো সরাসরি রাষ্ট্রের ভিতের দিকে আঙুল তুলছে। দিগ্বিজয় সিং সংসদের মেঝেতে দাঁড়িয়ে যা বলেছেন, তার কেন্দ্রে ছিল নির্বাচন কমিশন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই সাংবিধানিক নিরপেক্ষতা যার ওপর দাঁড়িয়ে ভারতের নির্বাচন ব্যবস্থা এতদিন গর্ব করত। দিগ্বিজয় সিং সংসদে জানাচ্ছেন, তার বক্তৃতার ঠিক আগের রাতে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছিলেন। খুব সোজা একটি প্রশ্ন করেছিলেন, 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কোনো নাগরিক সংগঠন কি নির্বাচন সংস্কার নিয়ে কোনো প্রস্তাব দিয়েছে? নির্বাচন কমিশনের তরফে তাকে বলা হয়, না, কোনো প্রস্তাব আসেনি। আর ঠিক এই কথার পরেই তিনি সংসদের সামনে এমন কিছু নথির কথা তুলে ধরেন যা সেই দাবিকে কার্যত প্রশ্নের মুখে ফেলে দেয়। তিনি জানান, সিটিজেন্স কমিশন অন ইলেকশনের পক্ষ থেকে প্রাক্তন বিচারপতি লোকারুর নেতৃত্বে 21টি পিটিশন নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই পিটিশনগুলোর কোনো অ্যাকনলেজমেন্ট পর্যন্ত দেওয়া হয়নি। শুধু তাই নয়, তিনি নিজে 2023 সালের 23 ও 24 সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। সেই চিঠিরও কোনো উত্তর নেই। এখানেই প্রশ্নটা আরও ধারালো হয়ে ওঠে। যদি কোনো প্রস্তাবই না এসে থাকে, তাহলে এই চিঠিগুলো কি? এগুলো কি কেবল কাগজের টুকরো, নাকি সংবিধানের আওতায় পড়ে না? এই জায়গা থেকেই দিগ্বিজয় সিং সংসদের সামনে এমন একটি মন্তব্য করেন যা পরিস্থিতিকে রাজনৈতিক বিতর্কের গণ্ডি ছাড়িয়ে সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দেয়। তিনি বলেন, হয় নির্বাচন কমিশন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভুল তথ্য দিয়েছে, নয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ও দেশবাসীকে বিভ্রান্ত করছেন। তিনি স্পষ্ট করে বলেন, এই দুই সম্ভাবনার একটাও যদি সত্যি হয়, তাহলে সমস্যাটা কোনো ব্যক্তিকে ঘিরে নয়, সমস্যাটা গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ঘিরে। কারণ নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দপ্তর নয়, এটি সংবিধান প্রদত্ত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। আর সেই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়েই আজ সংসদের মেঝেতে এত বড় প্রশ্ন উঠে এসেছে। দিগ্বিজয় সিং আরও জানান, ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সেই আবেদনে নীতিশ কুমারের স্বাক্ষরও ছিল, কিন্তু সময় দেওয়া তো দূরের কথা, চিঠি পাওয়ার কোনো স্বীকৃতিও দেওয়া হয়নি। তিনি নিজে গিয়ে সেই চিঠি কমিশনের কাছে পৌঁছে দিয়েছেন বলেও দাবি করেন। এখান থেকেই সামনে আসে একটি অস্বস্তিকর বাস্তব। 2014 সালের পর থেকে কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আচরণ বদলে গেছে? আগে যেখানে আলোচনা, সংলাপ এবং মতবিনিময়ের জায়গা ছিল, সেখানে এখন কি নীরবতা, বন্ধ দরজা আর অনুত্তরী নিয়ম হয়ে দাঁড়িয়েছে? এই প্রেক্ষাপটে দিগ্বিজয় সিং নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর দিকে নজর ফেরান। বিশেষ করে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রসঙ্গ তিনি টেনে আনেন। ভোটার তালিকা সংস্কারের নামে সাধারণ নাগরিকদের কাছে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে, তা কি আদৌ গণতান্ত্রিক? এতদিন বুথ লেভেল অফিসার বাড়িতে এসে ফর্ম পূরণ করতেন, সাধারণ মানুষকে কিছু প্রমাণ করতে হতো না। এখন হঠাৎ করে নাগরিকদের কাছে প্রশ্ন করা হচ্ছে তাদের বাবা দাদার নাম ভোটার তালিকায় ছিল কিনা। এমনকি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট চাওয়া হচ্ছে এমন পরিবারগুলোর কাছে যাদের প্রজন্মের পর প্রজন্ম সেই সুযোগই পায়নি। তাহলে প্রশ্নটা খুব স্পষ্ট, এটা কি ভোটার তালিকা সংস্কার, নাকি নাগরিকত্ব যাচাইয়ের একটি পরোক্ষ প্রক্রিয়া? তিনি আরও বলেন, আরটিআই করে জানা গেছে 2025 সালের এসআইআর চালুর বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো ফাইল নোটিং নেই, কোনো লিখিত আদেশ নেই। তাহলে এই সিদ্ধান্ত এলো কোথা থেকে? কে নিল এই সিদ্ধান্ত? গণতন্ত্রে কি এভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়, নাকি সিদ্ধান্তের দায়িত্ব ও জবাবদিহি ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে? এরপর আসে ভোট চুরির প্রসঙ্গ। কর্ণাটক, হরিয়ানা, মহারাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, এক ব্যক্তির নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় থাকা নতুন কোনো অভিযোগ নয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডুপ্লিকেশন কয়েক মিনিটেই সম্ভব। অথচ অভিযোগ সামনে আসার পর সেই সফটওয়্যার ব্যবহারই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্নটা খুব স্বাভাবিক, কেন? এটা কি নিছক প্রশাসনিক ব্যর্থতা, নাকি ইচ্ছাকৃত পক্ষপাত? দিগ্বিজয় সিং এখানেই থামেননি। তিনি মডেল কোড অফ কন্ডাক্ট নিয়েও একের পর এক প্রশ্ন তোলেন। প্রধানমন্ত্রী প্রকাশ্যে ধর্মের নামে ভোট চাইছেন। মুসলমান, শ্মশান,
কবরস্থান হিন্দুস্থান পাকিস্তান শব্দ ব্যবহার করছেন রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুযায়ী এগুলো কি আদর্শ আচারবিধির লঙ্ঘন নয় অথচ কোনো নোটিশ নেই কোনো পদক্ষেপ নেই তাহলে এই নীরবতা কি পক্ষপাতের ইঙ্গিত দেয় না মহারাষ্ট্রে দল ভাঙার পর যেভাবে শিবসেনা ও এনসিপির প্রতীক নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে সেটাকেও তিনি পক্ষপাত বলেই চিহ্নিত করেন অতীতে এমন পরিস্থিতিতে দলীয় প্রতীক ফ্রিজ করা হতো এবার তা হয়নি কেন হয়নি সেই প্রশ্নও ওঠে নির্বাচন কমিশনার অশোক লাভাসা ভিন্ন মত দেওয়ার পর যেভাবে চাপের মুখে পড়েছিলেন সেই ঘটনাও তিনি স্মরণ করিয়ে দেন নির্বাচনী অর্থব্যবস্থার প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেন বাস্তবে যেখানে কোটি কোটি টাকা খরচ হয় সেখানে কাগজে কলমে ৭০ লাখ টাকার হিসেব দেখানো হয় এমনকি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও সেই হিসেবেই সই করতে হয় তিনি প্রশ্ন তোলেন এই ব্যবস্থা কি বাস্তবসম্মত তিনি জাতীয় নির্বাচন তহবিল এবং সুপার রিচদের ওপর বিশেষ কর আরোপের প্রস্তাব দেন সবশেষে আসে ইভিএম ও ভিভিপ্যাট প্রসঙ্গ দিগ্বিজয় সিং স্পষ্ট করে বলেন তিনি ব্যালট পেপারের পক্ষে তবে যদি ইভিএমই থাকে তাহলে ভিভিপ্যাট স্লিপ ভোটারের হাতে দেওয়া হোক ভোটার নিজে দেখে ভাঁজ করে বাক্সে ফেলুক গণনা হোক সেই স্লিপের এতে আপত্তি কোথায় বন্ধুরা আজ সংসদের ভেতরে এই বক্তব্য শুধু সরকারের বিরুদ্ধে আক্রমণ নয় বরং গোটা ব্যবস্থার সামনে আয়না ধরার চেষ্টা প্রশ্নটা বিজেপি বনাম কংগ্রেস নয় ইন্ডিয়া বনাম এনডিএ নয় প্রশ্নটা ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নির্বাচন যদি প্রশ্নের মুখে পড়ে তাহলে সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়ে রিসার্চ বাংলা নিউজের পক্ষ থেকে আমরা প্রশ্নগুলো করেই থামতে পারি না আমরা জানতে চাই নির্বাচন কমিশন কি এই অভিযোগগুলোর জবাব দেবে স্বরাষ্ট্রমন্ত্রী কি সংসদে পরিষ্কার করে বলবেন তথ্য কোথা থেকে এসেছে নাকি এই নীরবতাই আগামী দিনের সবচেয়ে বড় রাজনৈতিক উত্তর হয়ে দাঁড়াবে কারণ ইতিহাস বলে যখন প্রশ্নের উত্তর দেওয়া হয় না তখন সন্দেহই ধীরে ধীরে সত্যের জায়গা দখল করে নেয় আপনাদের কাছে এই প্রশ্ন রেখেই আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করলাম জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ